আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 22। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানভীর কেউ নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। মিম বা মেঘ না থাকলে আদি যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন ধরে আবির রুমেই খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতে যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বললেন, তানভীর, মিমকে একটু ডেকে নিয়ে আয় তো। তো সপ্তাহে মিম উপর রুমে শিফট হয়েছে, তবে মন এখনও নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আসে, আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুম গোছায়। তানভীর মিমের দরজায় এসে ডাকলো, মিম, খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানভীর এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবির দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠল, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেই ভালো, তুই নিয়ে যাস। ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করলো। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। তানভীরের দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? তানভীর জবাব দিল, একটু পরে যাই। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ালো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব রাসেলেরও আব্বু চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছেন। অফিসের কলিগদের সহ সকলেই দুপুরের খাওয়া হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাইয়ের নাম মিরাজ, তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানভীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুকের ভিডিও দেখছিল। আবিরের গলা খাঁকড়ে দেওয়াতে পিছনে ঘুরলো। আবির বিরিয়ানির প্যাকেটটা এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে, আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসবো। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। দুই অফিসে সিইও এর দায়িত্ব পালন করা চারটেখানা কথা নয়। তারপর কোনো কাজে ফাঁকে দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে উঠেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধা হচ্ছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলছে, চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করেছে, কোনটা দেব? কম করে হলো 20-30 জাতের চিপস। আবির হাঁ করে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানতো, কিন্তু অন্য কোনো কোম্পানির চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যের সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে অগার মতো চেয়ে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। এত এত চিপসের ভিত থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এইগুলোই আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে 1 সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমের টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে এনে দু বোন দুটো কানে গুজলো, কয়েকটা ছবিও তুলেছে, আর এটা সেটা হাজারো গল্প করছে। 1 সপ্তাহে মেঘের শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসছে। মোজাম্মেল খান অথবা আলী আহমেদ খান রুটি, কলা, ফল নিয়ে আসে। তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পায় তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে।
বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। মেঘ রুমে ঢুকতে চোখে পড়ো টেবিলের উপর রাখা প্রশ্ন আর সিটের দিকে। এগুলো নিয়ে উল্টে পাল্টে দেখলো। বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাই এনে দিয়েছে। মেঘ সন্ধ্যার পর পড়তে বসেছে। অসুস্থতার ফলে এক সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতে পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল। প্রতি শুক্রবার ন্যায় এই শুক্রবারটা ভালোভাবে কাটল সকলের। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়লো মেঘ। একটা স্কাই ব্লু কালার জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে। হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলো আগা হাঁটু ছুঁই ছুঁই। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের। সাইড কেটে চলে যেতে নিলেই আবির প্রশ্ন করলো, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধালো, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমই বলে ফেললো, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, মামুনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপর যেন না ওঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল, আমি যা ইচ্ছা তাই করব। আপনার কথা আমি কেন শুনবো? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে, আমার উপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমই বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছিল কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথা চুল কাটতে রাজি হয়েছে সে অনেক। হালিমা খানের জোড়াজুড়িতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখন চুল কাটার জন্য কাছে হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়লো আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে ভাবলো, না না, আবির ভাইয়ের উপর বিশ্বাস নেই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়ে আরো বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু বেটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেঘের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভরকে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটবো চুল। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটলে আর কি হবে, সে তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, এরপরও কোমর পর্যন্তই কাটবো, আর ছোট করবো না প্লিজ আম্মু। হালিমা খান আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছে মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজের পর বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারের ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে। তখনই মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ে নুপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়ির দিকে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমেদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তানভীর কয়েক সেকেন্ড থাকিয়ে প্রশ্ন করলো, চুল কাটছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বললেন না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানভীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানভীর জিভে কামড় দিয়ে মাথা নিচু করে ফেললো। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। মোজাম্মেল খান রাগে স্বরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ। ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন,
তানভীর মজা করে বলেছে। বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলেই মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবু কাছে থাকে, পরি হয়ে কোন দেশ বিদেশ ঘুরবে, তখন তো খোঁজও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ের সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীর আর কথা বাড়ল না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছে। আবির যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি যেন চেক করছে, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখেই ঢুক গিলে ছোট করে বলল, পরে বলবো নে। মেঘ বলে উঠল, কি হয়েছে বল? আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি কিছু লাগবে? মেঘ উজ্জীব হয়ে প্রশ্ন করলো, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মপরকে মুখে মধু দাওনি? মালিয়া খান হেসে উঠল। আবির বেরিয়ে যেতে যেতে রাশবাড়ি কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘুরে তাকালো, কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিয়া খানের দিকে চাইল। মালিয়া খান হাসি থামিয়ে বললেন, আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল, তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেই জন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে সব করেছে। মেঘ মালিয়া খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, এই জন্যই তোমার ছেলে এমন কাঠখট্টা। মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটবেলায় এরকম ছিল না, বিদেশে যাওয়ার আগে থেকে কেমন যেন হয়ে গেছে। দেশে বেরো তো আরও গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়েছে। রবিবারে তো জান্নাত আপুর আসার কথা, কিন্তু মেঘের তো জান্নাত আপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে তখন তানভীর বাসায় ফিরবে আর তানভীরকে বলবে জান্নাত আপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানভীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানভীর ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানভীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়বো না, তুমি ওনাকে না করে দিও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়বো না। তানভীর গলা খাঁকড়ে দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ের সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল, তুমি তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমি নিষেধ করে দিও, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলল, আমার কাছে জান্নাত আপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথাতেই জান্নাত আপু তোকে পড়াতে এসেছেন, তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই, তোর অন্য কথা থাকলে বল। মেঘের মনের ভেতর চুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীরই মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটা মেঘ কোনোভাবে মানতে পারছে না। কিন্তু অষ্টদা তো জানে না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্ত তানভীর সবকিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কীভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজনা আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে সাহস দিয়ে বলে, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তার ন্যায় চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবির রুমে পা বাড়ালো। আবির শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাইয়ের রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস,
ক্রাশ খাওয়ানো সেই লোকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লোকের ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভব হয়। ঘির অভিমুখে চাইলো আবির। নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিকে টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশই দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির সবসময় ভারী কণ্ঠে বলল, বল। মেঘ নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাতুর কাছে পড়ব না। মনের ভেতর সুপ্ত ক্রোধটা এক নিমেষে প্রকাশ করে ফেললো। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, কেন? মেঘ তপ্ত স্বরে জানালো, ইচ্ছে নেই তাই পড়ব না। আবির ভুরু গুটিয়ে বিরক্ত নিয়ে বলল, তোর ইচ্ছে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে। এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়বো না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না মেঘ। তোর ভালোর জন্য জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সাহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরে ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলার কথাটা আবির হৃদয়ে লাগলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিকমতো পড়াশোনা করবি। কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলে আবির মেঘের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর শিঙ্গে চড়ে জানালো, আমি ওনার কাছে পড়বো না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটাই বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে সেই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিল, চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবির চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাশভারী কণ্ঠে বলল, এ বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতে তোকে চলতে হবে। কোনোরকম কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। পিছন থেকে মালিয়া খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরের জন্য সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খানবাড়ির নিয়মই যেন এটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানবীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানবীর শুধু মেঘকে না, মিমার আদিকেও শাসন করে। তবে আবিরের মিমার আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যান শুধু মেঘের দিকেই। মেঘ সকাল থেকে কিচ্ছু খায়নি। কয়েকবার বন্যা কলও করেছে, কিন্তু বন্যার কল রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। মেঘ রুমে জোরে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনের কল বেজে উঠল। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কিরে এত কল দিচ্ছিস কেন? মেঘের কান্নার শব্দে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘের কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাবো বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শুধালো, কেন? কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করি তাহলে তুই যে যে ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদন করবি। আমি টাকা দেব, তুই শুধু আবেদন করে দিবে। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজন পরীক্ষা দেব। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপর এ বাড়িতে আমি থাকবো না। বন্যা, সেসব পরে দেখা যাবে, আগে তুই বল কি হয়েছে? মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু চান্স পাই, দরকার হলে টিউশনি পড়িয়ে আমি পড়াশোনা করব। তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকে নিয়ে যাব। তবুও আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেকটা হিটলের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা টসনস করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন? আমি ওনার কথা মেনে চলবে না? তুই আবেদন না দিলে আমাকে বলিস, আমি নিজে নিজেই করব। বাই। একদমই কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন পেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। বন্যা আহম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইছে? কিছু তার মাথায় ঢুকছে না।
আবির মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে। আবির দাঁত পিষছে, ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচের প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাস ভেঙে শুধু হাতে কাটার অপেক্ষা। সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকেই আবিরের মন ছটফট করছিল। কোনোভাবে কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততায় সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, সে অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে। হৃদয় কেঁপে উঠেছে। নিজের অজান্তে মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়?